এক হাতে বই আর অন্য হাতে জড়ায় থাকবে, সবাই একটু উপরে উঠাবে। আমরা দেখতে পাচ্ছি স্যানিটারি ন্যাপকিন এবং বই। হ্যাঁ, স্বাস্থ্য সচেতনতার জন্য আমাদের শিক্ষার্থীরা ডান হাতে বই বাম হাতে ন্যাপকিন, প্লিজ। এই যে এটা একটা স্বাস্থ্য সচেতনতামূলক যে আজকের যে সভা, অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। সকল শিক্ষার্থীকে স্যানিটারি ন্যাপকিন এবং বই উপহার দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস আমরা দেখতে পাচ্ছি সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় মোহাম্মদ আবু আহমদ বক্তব্য রাখছেন। উপস্থিত সম্মানিত জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার, সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় এবং শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং প্রিয় ছাত্রীরা, আমি জেলা প্রশাসককে ধন্যবাদ জানাচ্ছি যে এবং উপজেলা নির্বাহী অফিসারকে। আমি দ্বিতীয়বারের মতো এরকম একটি অনুষ্ঠানে আসছি। আরেকটি অনুষ্ঠানে আমাকে জেলা প্রশাসক মহোদয় এবং তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার নিয়ে গিয়েছিলেন এইরকম একটি গার্লস স্কুলে, নাকি ওটা কাকিয়া বাজার স্কুলে। সেখানে দেখলাম যে জেলা প্রশাসকের নির্দেশে সেখানে একটি ওয়াশ ব্লক করা হয়েছে মেয়েদের জন্য। আমার মনে হয় যে এখানেও ওয়াশ ব্লক করা হয়েছে না। এটি আমি জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি প্রধান শিক্ষক মহোদয়কে এবং উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে এবং সকল সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দকে, যারা আপনারা মেয়েদের জন্য, আপনাদের ছাত্রছাত্রীদের জন্য এরকম একটি ব্যবস্থা করেছেন। এটি আসলে আমাদেরকে আরো বেশি করে করতে হবে। সকল স্কুলে এই সুবিধাটা আপনার তৈরি করতে হবে এবং স্কুলের একটি ফান্ড, এটা এই যে আপনার নেওয়া হচ্ছে, টাকা নেওয়া হচ্ছে না, আমার মনে হয় যে জেলা প্রশাসক মহোদয় এটি ভবিষ্যতে তুলতে পারেন। আমরাও এটা তুলব যে যে টাকা নেওয়া হয় এর মধ্যে একটা হাইজিনের জন্য একটা টাকা, একটা কলাম থাকা উচিত, যাতে এটা পরবর্তীতে এই ফ্যাসিলিটিসগুলো ক্রিয়েট করা যায়। আর মেয়েদের জন্য আজকে যে মানব সভ্যতা এই পর্যায়ে আসছে, মেয়েরা আজকে তোমার জেলা প্রশাসক মহোদয় উনি একজন আপনার লেডি। তো এই যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, মাননীয় স্পিকার একজন মহিলা, বিরোধী দলীয় নেত্রী কি এখন নাই, এনিওয়ে মেয়েরা, বিভাগীয় কমিশনার আছে আমাদের সাথে, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার একজন ভদ্র মহিলা। তো মেয়েদের যে এই অগ্রযাত্রা, যে এটা কিন্তু একদিনে তো হয় নাই। এই যাত্রা অত্যন্ত কঠিন এবং মেয়েদের উপরে যে পুরুষতান্ত্রিক সমাজের শাসন অত্যন্ত নিষ্ঠুর এবং কঠোর ছিল। আমরা যদি প্রাচীন ইতিহাস থেকে শুরু করি তাহলে দেখতে পারবে যে মেয়েদেরকে কিভাবে আপনার তোমার নির্যাতন চালানো হতো এবং তাদেরকে মানুষ হিসেবে গণ্য করা হতো না। এবং এক সময় মেয়েদের পিরিয়ড হলে তাদেরকে ঘর থেকে বের করে দেয়া হতো, যে তাদের জন্য ওরকম ওই যে গরুর গোয়াল ঘর যে এরকম ঘর থাকতো, তারা সেখানে থাকতে হতো, তারপরে আবার ঘরে আসতে পারতো। দিস ইজ হাউ, এইভাবে কিন্তু মেয়েরা নির্যাতিত হয়েছে হাজার বছর ধরে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আরব দেশে জীবন্ত মেয়েদেরকে কবর দেয়া হতো। বাবা তার মেয়েকে মরুভূমিতে নিয়ে ওখানে জীবন্ত কবর দিয়ে দেওয়া হচ্ছে। পবিত্র কোরআন যদি তোমরা পড়ো সেখানে দেখবে যে যখন বিচারের দিনে কিন্তু ওই মেয়ে প্রশ্ন করবে তার পিতাকে যে তার কি অপরাধের কারণে তাকে জীবন্ত কবর দেওয়া হয়েছে। সেই সমাজ ছিল যেটাকে আমরা অন্ধকারের যুগ আইয়ামে জাহিলিয়া বলি। মহানবী এসে মেয়েদের আপনার সম্মান এস্টাবলিশ করলেন। এর পূর্বে কিন্তু মেয়েদের কোনো পৈতৃক সম্পত্তিতে মেয়েদের কিন্তু কোনো কি ছিল না, অংশ ছিল না। মহানবীর মাধ্যমে
কোরআনের মাধ্যমে বলল যে মেয়েরা পিতার সম্পত্তিতে অর্ধেক সম্পত্তি তারা পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় কি, এই মেয়েরা সেই সম্পত্তিটিও কিন্তু নিতে পারে না ভাইদের কারণে। এই যে পুরুষতান্ত্রিক সমাজ এতই এভাবে আষ্টে পৃষ্ঠে জড়ে আছে যে মেয়েরা সেই সম্পত্তিটা চাইবে, সেই সাহস কিন্তু তার নাই, সে পায় না। কারণ তার যোগ্যতার অভাব আছে, তার পড়াশোনার অভাব আছে, তার সক্ষমতার অভাব আছে। আমাদের ফ্যামিলির গল্প যদি আমি বলি, আমার মা, আমার বাবা ফুড ইন্সপেক্টর ছিলেন, আমার নানা, তার মেয়েরা, আমার দুই খালা ছিল হলো ওই সাতকানিয়া কলেজের প্রথম ছাত্রী। তো আমার নানা করলেন কি, তাদের 3 মেয়ে, সবার বড় 3 মেয়ের জন্য আলাদা আলাদা জায়গা কিনলেন। 3 মেয়ের জন্য 3 কানে, আমাদের ওখানে বলে 30 শতক এরকম করে। যে ওনার ভয় ছিল যে হয়তো মেয়েরা চাইতে পারবে না অথবা সাহস পাবে না সম্পত্তি, তাইলে তাদের জন্য আলাদা দলিল করে তাদের কিন্তু সম্পত্তি দিয়ে রেখেছিল, তাদের জন্য ক্রয় করেছিল। কিন্তু আলটিমেটলি আমার আম্মারা কিন্তু সেই সম্পত্তি চাইতেছে না, ভাই এটা তো লজ্জায় বা চিন্তা করতেছে যে আমি চাইলে বাইরে কি মনে করবে, বা ভাইদের অবস্থা ভালো না, তাইলে ওরা খাক এইভাবে। কিন্তু যেটা অলমাইটি যেটা দিয়েছে সেটা কিন্তু বিভিন্ন কারণে মেয়েরা এই সম্পত্তিগুলো বাপের কাছ থেকে নেয় না। এবং আমরাও কিন্তু মনে করি যে বোন আমার কাছ থেকে সম্পত্তি চেয়েছে, তাহলে ওর সাথে সমস্ত সম্পর্ক কাটা। এটা হলো পুরুষতান্ত্রিক মানসিকতা। আর এই উপমহাদেশে কি হতো, স্বামী মারা গেছে, তখন বিয়ে হতো মেয়েদের কত বছর বয়সে, 12-13 বছর বয়সে, 10 বছর বয়সে, 9 বছর বয়সে। তখন তো মানুষ, কলেরা আসলো একসাথে, কলেরা গোটা মানুষ, সব মানুষ মারা গেল। তো মেয়েদের তো রোগ প্রতিরোধ ক্ষমতা পুরুষদের চেয়ে বেশি, কোনো কারণে মেয়ে বেঁচে গেল। তো সমাজ বলছে যে না, তুমি আর বাঁচতে পারবে না, স্বামী চিতায় যাচ্ছে, তোমাকেও আমরা জীবন্ত জ্বালিয়ে দেব। এই যে অনাচার, এগুলো কিন্তু পৃথিবীর ইতিহাসে ছিল। সতীদাহ প্রথা, এই যে একসাথে দাহ করে দিবে, পোড়ায় দিবে, এর বিরুদ্ধে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, সমাজ সংস্কারকরা এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে আস্তে আস্তে ব্রিটিশ শাসন সহযোগিতায় এগুলো আস্তে আস্তে বন্ধ হয়েছে। যেটি বলতে চাচ্ছি, মেয়েদের নির্যাতনের ইতিহাস, এগুলো শরণার্থী কাল থেকে নির্যাতনের ইতিহাস। আজকে তোমরা এই পর্যায়ে আসো, এই যে সুযোগ তোমরা পেয়েছো, এটাকে কাজে লাগাতে হবে, নিজে অ্যাবিউজড হবে না। এবং কোনো জায়গায় যদি তোমরা মনে হয় যে তোমাদের উপর কোনো নির্যাতন বা অবৈধ সুযোগ কেউ নিচ্ছে, প্রতিবাদ জানাবে। ইউ হ্যাভ দ্য ভয়েস, প্রতিবাদ জানাবে। মুখে যদি তুমি যদি কথা বলতে শুরু করো, তাহলে যে নির্যাতনকারী সে কিন্তু আস্তে আস্তে ভয় পাবে, সে দূরে চলে যাবে। আর এই যে মানুষ, যে তুমি পবিত্র ধর্মগ্রন্থগুলো যদি তোমরা দেখো, সেখানে কিন্তু পুরুষ মহিলার মধ্যে কিন্তু ভেদাভেদ নাই। কিন্তু সমাজ এবং আমরা যারা পুরুষতান্ত্রিক ব্যবস্থা, এরা বিভিন্ন ভেদাভেদ তৈরি করেছে। নারী পুরুষ তো সমান, তাই না? জেলা প্রশাসক মহিলা আছে, আবার একজন পুরুষ আছে। এবং আমরা দেখেছি যে ছেলেদের চেয়ে মেয়েরা কিন্তু এই কাজগুলোতে ভালো করে। জেলা প্রশাসক হিসেবে তাদের পারফরমেন্স বেটার, বিভাগীয় কমিশনার হিসেবে পারফরমেন্স বেটার। এবং যেহেতু মেয়েরা, তাদের মধ্যে ইন্ট্রিনজিক্যালি ইনবিল্ট একটা মায়া আছে, তারা সমাজকে মায়ার বন্ধনে রাখতে চায়, সবাইকে আগলে রাখতে চায়, সবার প্রতি সহনশীল মায়া তারা ছড়িয়ে দিতে চায়। এই মা হলো মাতৃজাতি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উন্নত। এবং তো সেটি তুমি কিভাবে রাখবে? পড়াশোনার মাধ্যমে। পড়াশোনা যদি না করো তাহলে কি হবে? এখন বর্তমান সমাজের সমস্যা হলো হাতে মোবাইল উঠেছে কিন্তু বই নাই। এক সময় যখন মোবাইল ছিল না, টিভি ছিল না, বিভিন্ন ম্যাগাজিন মারা কিন্তু পড়তেন, পঞ্জিকা পড়তেন, তাই না? আমরা দেখেছি। তারপরে এই যে পুঁথি, তারপরে জারি সারি, এইগুলো পড়তেন। সেই যুগ পেরিয়ে তোমরা কিন্তু অনেক উন্নত একটা জীবনে চলে আসছো। কনফিডেন্স, বি কনফিডেন্ট, সাহস সঞ্চয় করো, সঞ্চারিত হতে হবে হৃদয়ে।
এবং উচ্চ ধারণা পোষণ করতে হবে, যে একটা গোল সেট করতে হবে যে আমি ওখানে পৌঁছাবো। আর এটা একটা জিনিস মনে রাখতে হবে যে তোমরা আজকে যারা এখানে আছো, যারা এখানে আসতে পারে নাই, তাদের চেয়ে তোমরা সৌভাগ্যবান না? তো এটা তোমরা কিভাবে কাজে লাগাবে? পড়াশোনার মাধ্যমে, নিজের অধিকার সম্পর্কে সচেতন হয়ে। এই যে আজকে স্যানিটারি ন্যাপকিন দিয়েছে, এটি কিন্তু একটা যুগান্তকারী। এক সময় এগুলো তো লুকিয়ে রাখতো, তারপরে এগুলো কথা বলার সাহস পেত না, মেয়েরা সাফার করত, মেয়েরা ভুক্তভোগী, এবং এগুলোর কারণে কিন্তু তাদের বিভিন্ন ধরনের আপনার জটিলতা তৈরি হতো। পিতা মাতা ভাই বোনদের সাথে একটু শেয়ার করা হতো না। আজকে সেখান থেকে তোমরা বের হয়ে আসছো, এটি কিন্তু বড় একটি ডেভেলপমেন্ট। আমি জেলা প্রশাসক মহোদয়, উপজেলা নির্বাহী অফিসার এবং সম্মানিত প্রধান শিক্ষক সহ সকলের প্রতি অনুরোধ জানাবো যে আপনারা এই বিষয়টাকে আরো সেন্সিটাইজ করেন, স্কুলগুলোকে, কলেজগুলোকে। আর ওয়াশ ব্লকগুলো, টয়লেটগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তো উনিও তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তো আমি তো ল ডিপার্টমেন্টের স্টুডেন্ট। ল ডিপার্টমেন্টের একটি টয়লেটও ব্যবহার করা যেত না। ঢাকা ইউনিভার্সিটি, প্রাচ্যের অক্সফোর্ড, একটি টয়লেটও ব্যবহার করতে পারতাম না আমরা। তাহলে মেয়েদের কি অবস্থা হতো? আমরা পাশে জগন্নাথ হলে কখনো যদি প্রয়োজন হতো জগন্নাথ হলে যেতাম, অথবা যে সামনে তো তোমাদের আমাদের মেডিকেল ছিল না, তো মেডিকেলের, এখন মেডিকেলের অবস্থা হলো সামনের দরজার অর্ধেক ভাঙা। তো এগুলো, অথচ এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এখানে তো সরকার টাকা কিন্তু ইনভেস্ট করে না তা না, কিন্তু ম্যানেজমেন্ট ইজ এ বিগ প্রবলেম। তো আমাদের এই টয়লেট ফ্যাসিলিটিসগুলোর প্রতি বিশেষভাবে নজর দিতে হবে। আর তোমাদেরকে যেই বই দেওয়া হয়েছে এবং যেই ন্যাপকিনগুলো দেওয়া হয়েছে, এগুলো হলো সিম্বলিক। নিজেকে চিনো, নিজেকে আবিষ্কার করো, নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হও, নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করো, তাহলে দেশ উন্নত হবে। স্মার্ট বাংলাদেশ গঠনে মাদের ভূমিকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে যারা তোমরা আছো, তোমরা উন্নত দেশের নাগরিক হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, বাংলাদেশ। সকালে কিছুই খায় না, আমি জানি তো এটা অনেকে এটা অধিকাংশ ছেলে মেয়েরা না খেয়ে আসে এবং খাতেও কিছু নিয়ে আসে। হ্যাঁ, কিছু খেতে হবে সকালে, অন্তত একটা বিস্কিট, একটা ফল, একটা কলা, একটা ডিম, কিছু বই এবং স্যানিটারি ন্যাপকিন উপহার দিয়েছেন। শিক্ষার্থীদের মাঝে বই এবং স্যানিটারি ন্যাপকিন উপহার দিচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার মহোদয় এবং বিভাগীয় কমিশনার এবং জেলা শিক্ষা জেলা অফিসার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান শিক্ষক মহোদয়ও বই এবং স্যানিটারি ন্যাপকিন উপহার দিচ্ছেন। আমরা এবারে উদ্বোধন হবে লাঞ্চ কর্নার। তোমরা জায়গা থাকবে, সাত চলে গেলে তোমরা তোমাদের রুমে চলে যাবে। এখানে টিফিনের ব্যবস্থা রয়েছে। আমরা এখন আমরা উদ্বোধন করতে যাচ্ছি।